সোনালী মুরগি, লতিরাজ, জয়পুরহাটের গর্ব আজ। জয়পুরহাট জেলা সোনালী মুরগির জন্য বাংলাদেশের এক অনন্য নাম। এই জেলার খামারিদের হাত ধরেই সোনালী জাতের মুরগির ব্যাপক বিস্তার লাভ করেছে। আজ তা ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত। লাভজনক খামারের মূল চাবিকাঠি হলো সুস্থ মুরগি। আর মুরগিকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো সময় মতো টিকাদান। সোনালী মুরগিকে কোন বয়সে কোন টিকা দিতে হবে এ বিষয়ে কথা বলবো জয়পুরহাট সদর উপজেলা লাইভস্টক অফিসার ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি একজন অভিজ্ঞ পোলট্রি প্র্যাকটিশনার, দীর্ঘদিন যাবৎ সোনালী মুরগি সহ সব ধরনের পোলট্রি চিকিৎসার সাথে জড়িত আছে। আমরা এখন কথা বলবো ডাক্তার জিয়াউর রহমান। জিয়া, তুমি কেমন আছো? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। তো এসোগুড়ি খামারের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ যে অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করেছো। তো আসলে জয়পুরহাট জেলার যে সোনালী মুরগি পালন হচ্ছে, এদের ভ্যাকসিন শিডিউলটা যে আসলে কোন বয়সে কোন ভ্যাকসিন দিতে হবে, এটা যদি তুমি একটু বিশদভাবে বলতে, কারণ তোমার এ বিষয়ে ব্যাপক অভিজ্ঞতা আছে, একটু যদি বলতে। ধন্যবাদ স্যার, আসলে এই বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তা আমি শুরু করতে চাচ্ছি যে টিকা বা ভ্যাকসিন আমরা বলতেছি আসলে কোনটাকে। টিকা বা ভ্যাকসিন কোনো ধরনের ইনজেকশন হতে পারে, তরল ওষুধ, বড়ি বা স্প্রেও হতে পারে, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্ষতিকারক জীবাণু চিনতে এবং তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করতে ব্যবহার করা হয়। এখন পোলট্রিতে আমরা বিভিন্ন ধরনের ভ্যাকসিন ব্যবহার করি এবং বিভিন্ন ভ্যাকসিন বিভিন্ন রুটে ব্যবহার করি। আর আমাদের এই জয়পুরহাট অঞ্চলে যেই পোলট্রির অভ্যাস এখানে খামারিদের পোলট্রি পালনের, তার মধ্যে মূলত আছে সোনালী মুরগি। আমরা সবাই জানি জয়পুরহাট সোনালী মুরগির জন্য বিখ্যাত একটি অঞ্চল। তো সোনালী মুরগির পাশাপাশি বেশ কিছু খামারি ব্রয়লার মুরগি পালন করেন এবং আমরা জানি গত কয়েক বছর থেকে সোনালী মুরগির স্থলে আমাদের কালার বার্ড, হাইব্রিড, ক্লাসিক এরকম বিভিন্ন নামে সোনালীর খুব কাছাকাছি কিছু জাতের মুরগি পালন করা হয়। মূলত সোনালী থেকেই এগুলো সোনালী থেকে এগুলো উৎপত্তি হয়েছে। সোনালীর সাথে বিভিন্ন জাতের ক্রস করে বিভিন্ন প্রতিষ্ঠান এবং খামারিরা অনেক সময় নিজ উদ্যোগেও কিছু জাত উদ্ভাবন করেছে। আসলে এগুলোকে জাত বলা যাবে না, তবে ভ্যারাইটি বলতে পারি আমরা। আর এর সাথে সাথে কমার্শিয়াল লেয়ার আছে এবং আমাদের সোনালী মুরগি বা ওই যে হাইব্রিড বা কালার বার্ড বলতেছি, সেগুলোর প্যারেন্টসের বেশ কিছু খামার আছে এখানে। আমরা যদি এক এক করে ভ্যাকসিনের বিষয়টা আলোচনা করি, যে যেমন ব্রয়লার মুরগি দিয়ে যদি শুরু করি, যদিও ব্রয়লারের চেয়ে সোনালী এই জন্য আমাদের ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে। হ্যাঁ, তো সোনালীটাকে আমরা একটু আচ্ছা, আমরা সোনালী দিয়ে যদি কথা শুরু করি, সোনালী মুরগিটা আমরা পিওর সোনালী বলতে যেটা বুঝাচ্ছি, সেটা মূলত 65 থেকে 70-75 দিন পর্যন্ত খামারিরা তাদের খামারে লালন পালন করে এবং ওই যে বললাম যে 70 দিন বা তার কাছাকাছি সময় মুরগিটা বিক্রি করা হয় 800 গ্রাম বা তার কাছাকাছি ওজনে। তো এই মুরগিটার যদি ভ্যাকসিন শিডিউল বলি, তাহলে মেইনলি 2টা রোগের জন্য 4টা ডোজের ভ্যাকসিন বাধ্যতামূলক বলি, যার মধ্যে একটা হচ্ছে রানীক্ষেত এবং একটা গাম্বরো। এখন রানীক্ষেত ভ্যাকসিনটা সাধারণত প্রথম সপ্তাহে 5 দিন, 6 দিন বা 7 দিন এরকম সময়ে দেওয়া হয় প্রথম ডোজ, এবং দ্বিতীয় ডোজের কথা আমরা বলি 20 দিন থেকে 22, 23, 24 এই সময়টার মধ্যে, এবং তৃতীয় আর একটা ডোজ অনেক সময় রানীক্ষেত দেওয়া হয় 40 দিনের পরে। আর এর মধ্যে আমরা বলি যে গাম্বুরোর জন্য 2টা ডোজ করতে হবে। গাম্বুরো প্রথম ডোজটা আমরা দিতে পারি 8 দিন থেকে 10 দিনের মধ্যে, এবং দ্বিতীয় ডোজটা প্রথম ডোজের সাধারণত 1 সপ্তাহ পরে দেওয়া হয়। এরপর আর দেওয়ার দরকার পড়ে না। এর বাইরে অপশনাল হিসেবে অনেকে যে ভ্যাকসিনটা করে থাকে সেটা হচ্ছে মারেক্সের ভ্যাকসিন। হ্যাঁ, মারেক্স ভ্যাকসিন যদি কেউ করতে চায়, তাহলে সেক্ষেত্রে আবার 2 ধরনের ফর্মুলা আসতে পারে। একটা হচ্ছে যদি আপনি ক্রায়োমারেক্স করেন, কারণ আমরা জানি মারেক্স ভ্যাকসিনের 2টা টাইপ, একটা হচ্ছে ক্রায়োমারেক্স আর একটাকে বলতেছি লায়োমারেক্স। ক্রায়োমারেক্স সাধারণত যে মারেক্সের যে 3টা টাইপ, টাইপ 1, 2 এবং 3, তার মধ্যে টাইপ 1 রিসপেন্স এই টাইপটা দিয়ে তৈরি হয়, এবং এটা সাধারণত লিকুইড নাইট্রোজেনে থাকার কারণে ফিল্ড পর্যায়ে খুব অল্প পরিমাণে আমরা দেখতে পাই। তবে এই ভ্যাকসিনটা যদি কেউ দিতে পারে, তাহলে তাকে আমরা বলবো ডে ওল্ড অবস্থাতে, ডে ওল্ড চিকে একবার দিলে যথেষ্ট। মানে বাচ্চা ফোটার পরে যখন বাচ্চাটা আসলো তখনই যদি দিয়ে দিবে তারা। এবং কেউ কেউ এর সাথে হয়তো এইচভিটি অর্থাৎ যে টাইপ 2 এর যে ভ্যাকসিন, সেটা অনেক সময় ব্যবহার করে, তবে প্রয়োজন হয় না। টাইপ 1 যদি রেসপন্স দেয়, সিঙ্গেলি দিলেও দেখা গেছে যে প্রায় 100% প্রোটেকশন পাওয়া যায়। তবে এটা মাংসের মুরগির জন্য আমরা বলি যে অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না দিলেও খুব বেশি ক্ষতি নাই। তবে লেয়ার মুরগির জন্য এটাকে বলি যেটা বাধ্যতামূলক, তাদেরকে অবশ্যই লেয়ারে বাধ্যতামূলক। এবং কেউ যদি এই ভ্যাকসিনটা না পায়, সে যদি লায়োমারেক্স ব্যবহার করে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে 2 বার এই ডোজ করবে। প্রথমবার ডে ওল্ডে যেটা দেওয়া হয় সেটা তো দেবেই, আর দ্বিতীয়বার সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম রানীক্ষেতের আগে 16, 17, 18 এই সময়ের মধ্যে সেকেন্ড টাইম আরেকটা ডোজ দেবে।
যদি 2বার এই ডোজটা করা যায় লায়োমারেক্সের, তাও মোটামুটি প্রোটেকশন ভালোই ভালো পাওয়া যায়। প্রোটেকশন পাবে। এর বাইরে আরেকটা ভ্যাকসিন করতে পারে, সেটা হচ্ছে যে কিছু কিছু সিজনে পক্সের দৌরাত্ম্য দেখা যায়। হ্যাঁ, যে সিজনগুলোতে পক্স বেশি হবে সেই সিজনে আপনি খামারকে আমরা এই পরামর্শ দিই যে আপনারা পক্স ভ্যাকসিনটাও করতে পারেন, এবং এটা সাধারণত 25 থেকে 35 দিনের মধ্যে অবস্থার ভেদে অনেক সময় একটু আগে পরে করা হয়। আর এই ভ্যাকসিনটা সাধারণত আমরা ইন্ট্রাডার্মালি ইউজ করি একবারই মাংসের মুরগির জন্য, যদিও আমরা লেয়ারের ক্ষেত্রে একটু ভিন্ন হয়তো ফর্মুলা দিতে পারি। মোটামুটি এই হচ্ছে আমাদের সোনালী মুরগি বা যেটা এখানে যে অন্যান্য সোনালী পিওর সোনালী যেটা বলা যায় সেইটার জন্য এইটা। আর হাইব্রিড সোনালী যেগুলো এই যে কালার বার্ড ক্লাসিক বিভিন্ন নামে যেটা আসছে, এটা সাধারণত কতদিন ওরা রাখে? হাইব্রিড সোনালী বা কালার বার্ড এই মুরগিগুলো সাধারণত 45 দিন বা তার কাছাকাছি সময়, সর্বোচ্চ 50 দিনের মধ্যে। তাহলে মোটামুটি ব্রয়লার শিডিউলের মতো। ব্রয়লার শিডিউলের মতো এখানে আমরা রানীক্ষেত এবং গাম্বুরো এই দুইটা ভ্যাকসিন দিলে খুব রেয়ার কিছু পিরিয়ডে হয়তো বা পক্স ভ্যাকসিনটার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তাহলে আর সেকেন্ড মানে থার্ড টাইম রানীক্ষেতের আর এই ভ্যাকসিন দরকার হচ্ছে না। আর এখানে তো সোনালীর অনেক হ্যাসারি গড়ে উঠছে, দেওল চিক তৈরি করে, ফলে এখানে অনেক প্যারেন্টস আছে। তাহলে প্যারেন্টস এর জন্য টিকার শিডিউলটা তাহলে কি? প্যারেন্টস এর ক্ষেত্রে যেটা বলবো অনেকটা কমার্শিয়াল লেয়ারের কাছাকাছি এই শিডিউলটা, এবং এক্ষেত্রে আমরা বলি যে মারেক্স যেটা বললাম সেটা অবশ্যই তারা দেবে, এবং রানীক্ষেত গাম্বুরোর প্রাথমিক যে ডোজগুলো অনেকটা একই রকম শিডিউলে ব্যবহার করবে। তবে একটু বৈচিত্র্য আনা যেতে পারে, সেটা হচ্ছে যে রানীক্ষেতের যে আমরা ডোজ বলতেছি যে 5, 6, 7 দিনের মধ্যে একটা ডোজ, তারপরে 20, 21, 22-এর সময় একটা, এবং পরবর্তীতে হয়তো 1.5 মাস 2 মাসের ওইদিকে আমরা তৃতীয়বার দিচ্ছি। এই ক্ষেত্রে প্যারেন্টস এর ক্ষেত্রে যেটা বলি যে আপনি রানীক্ষেতের সাথে কম্বাইনলি যে ব্রঙ্কাইটিস ভ্যাকসিন, সেইটা যদি দেন তাহলে আপনি ব্রঙ্কাইটিসের একটা হয়তো প্রোটেকশন পাবেন, এটা একটা সুবিধা হবে। আর এর বাইরে আপনার এই 40-45 দিনের পর থেকে শিডিউলটা একটু কিছু যুক্ত হবে প্যারেন্টস এর ক্ষেত্রে। যেমন আপনাকে সালমোনেলা এবং কোরাইজা এই দুটা ভ্যাকসিন অবশ্যই করা উচিত হবে, এবং সাধারণত এই ভ্যাকসিনগুলো প্রত্যেকটাই 2বার করে ডোজ করতে হয়। একবার দেওয়ার পরে দ্বিতীয়বার সাধারণত 3 সপ্তাহ ব্যবধান আমরা রাখা ব্যবধানে সেকেন্ড টাইম বুস্টার ডোজ। এই দুইটা ভ্যাকসিন পর্যায়ক্রমে একটা দিলাম, 10 দিন পরে হয়তো আরেকটা দিলাম, আবার প্রথম ডোজ হয়ে গেলে 3 সপ্তাহ হলে আমরা দ্বিতীয় ডোজ দিলাম। এভাবে আমরা 4টা ভ্যাকসিন করি, এবং এরপরে যখন একেবারে প্রোডাকশন শুরু হয়, প্রোডাকশনের আগে অনেক সময় লাইভ একটা এনডি ভ্যাকসিন করে রানীক্ষেতের একটা ভ্যাকসিন, তারপরে প্রোডাকশনের ঠিক আগে আগে বলি যে একটা কিল্ড ভ্যাকসিন, যেটাকে আমরা বলতেছি যে মূলত আইবি, এনডি এবং ইডিএস, ইনফেকশন ব্রঙ্কাইটিস, রানীক্ষেত এবং এক ড্রপ সিনড্রোম, এই 3টাকে প্রায়োরিটি দিয়ে একেবারে প্রোডাকশনের আগে আগে ভ্যাকসিনটা করি। তবে এর বাইরে আরো কিছু ভ্যাকসিন এখানে সংযুক্ত করা প্রয়োজন খামারিদের। যেমন একটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। যখন কেউ কমার্শিয়ালি মানে তো প্যারেন্টস মুরগি করতেছে বা কমার্শিয়াল লেয়ার করতেছে, যেহেতু মুরগিটা দীর্ঘদিন তার খামারে থাকবে, এবং আমরা জানি যে আমাদের দেশে বার্ড ফ্লুর প্রবণতা কিছুটা লক্ষ্য করা যায় বিভিন্ন সিজনে বিভিন্ন এলাকাতে, এই জন্য আমরা তাদেরকে বলি যে আপনি এই প্যারেন্টস এই মুরগিটাতে অবশ্যই এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা করবেন। তবে মজার বিষয় হচ্ছে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন যতগুলা কোম্পানি আমাদের বাজারজাত করে তার ম্যাক্সিমাম কোম্পানি H9 অর্থাৎ লো প্যাথোজেনিক যেটা, সেটাই আমাদের মার্কেট করে বেশি। বরং H5 এটার মার্কেটিং অপশনগুলো খুব কম, মাত্র 1-2টা কোম্পানি এই ভ্যাকসিনগুলো বাজারে নিয়ে আসছে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যদি ভ্যাকসিন করবেন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, তাহলে H9 অতটা মেজর কিছু না, H5টা আপনাকে দিতে হবে। এবং H5টা দেওয়ার জন্য সাধারণত তাকে 2টা ডোজে বলি। একটা হচ্ছে তার যখন মারেক্স ভ্যাকসিনটা করতেছে তখন মারেক্সের সাথে কম্বাইনলি দিয়ে দিতে পারে প্রথমেই ডে ওল্ড অবস্থায়, এবং পরবর্তীতে আমাদের ওই 80-90 দিন বা 100 দিনের পূর্বে এই মাঝে একটু কিছুটা গ্যাপ পাওয়া যায়, এই সময় হয়তো সেকেন্ড টাইম একটা ডোজ করতে পারে। আর এর বাইরেও আমরা আরো 2টা ভ্যাকসিন বলি এদের ক্ষেত্রে, এটা অপশনাল যদিও, তবে কিছু কিছু এলাকার জন্য প্রয়োজন হয়। যেমন আমরা মাংসের মুরগির ক্ষেত্রে একটা পক্সের ডোজ বলি, কিন্তু যখন কেউ লেয়ার করতেছে তখন ওই রকম সময়ে ওই আপনার 100 ডেজ আগে, 100 দিনের আগেই তাকে সেকেন্ড টাইম পক্সের আরেকটা ডোজ মাসের আগেই এটা করে ফেলতে হবে। 2 নাম্বার হচ্ছে যে তাকে আমরা যে সাজেশন দিব সেটা হচ্ছে যে এলাকাতে ফাউল কলেরার প্রাদুর্ভাব বেশি, যেটা এখন প্রায় দেশব্যাপী দেখা যাচ্ছে, তো এই ক্ষেত্রে বলবো যে আপনি চাইলে ফাউল কলেরা ভ্যাকসিনটাও এখানে প্রয়োগ করতে পারেন বেটার রেজাল্ট পাওয়ার জন্য। এবং এই ভ্যাকসিনটাও অনেকটা সালমোনেলা কোরাইজা যে ভ্যাকসিনগুলো প্রায় 50 দিন থেকে 90 দিনের মধ্যে করতেছি, এর মাঝেই একটা শিডিউল করে নিয়ে আপনি ফাউল কলেরা ভ্যাকসিনটা দিতে পারেন। আর আরো বেশি উত্তম হবে যদি কেউ এর সাথে এভিয়ান এনসেফালোমাইলাইটিস এই ভ্যাকসিনটা করতে পারে। এটার ব্যবহার যদিও আমাদের দেশে খুবই কম, কিন্তু এটা শীতের সিজন বা এর কাছাকাছি সময়ে
এর প্রভাবটা বাচ্চার উপরে পরিলক্ষিত ছোট হয়। বাচ্চার ছোট উপরে। বাচ্চার উপরে, যে কারণে যদি যারা প্যারেন্টস করতেছেন তারা যদি এই ভ্যাকসিনটাও ব্যবহার করেন, তাহলে তার ওই হ্যাচারির বাচ্চার কোয়ালিটিও ভালো হবে এবং খামারিরা উপকৃত হবে। এনসেফালাইটিসের কারণে যে ভোগান্তিটা হয়, জি, জি। এই ভোগান্তি থেকে তারা রক্ষা পাবে। তবে যদি এনসেফালোমাইলাইটিস এই ভ্যাকসিনটা কেউ করে, তবে তার ক্ষেত্রে একটু সতর্কতাটা যেটা বলবো সেটা হচ্ছে যে 2 মাস বা 8 সপ্তাহের আগে যেন ভ্যাকসিনটা না দেয়। আবার যখন প্রোডাকশন শুরু হবে এরকম বয়সের 1 মাস আগে যেন দিয়ে দেয়। মানে এই প্রোডাকশনের কাছাকাছি সময় যেন না দেয়। যদি প্রোডাকশনের কাছাকাছি দেয় তাহলে দেখা যায় যে ওই ভার্টিক্যাল ট্রান্সমিশন হওয়ার একটা চান্স থাকে ডিমের মাধ্যমে। ডিমের মাধ্যমে হ্যাঁ। এই ভ্যাকসিন যে কারণে যারা ভ্যাকসিন করবে তাদেরকে এই সতর্কতাটুকু একটু মানতে হবে। মোটামুটি এই আমার আর এমনি কলেরা ভ্যাকসিন প্রথম ডোজ দেওয়ার পরে কতদিন পর পর? কলেরা ভ্যাকসিনের ক্ষেত্রেও বলি যে 3 সপ্তাহ ব্যবধান রাখা যাওয়ার জন্য। তবে ওই যে বললাম যে আপনার কোরাইজা এবং সালমোনেলা এই ভ্যাকসিনটা সাধারণত 45 দিনের পরে এবং মোটামুটি 90 দিনের মধ্যে আমরা কভার করি। এই শিডিউলের মাঝে ওটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এরপরে কি পরবর্তীতে এই যে লাসোটা হ্যাঁ, ভ্যাকসিন এরপরে আপনি ব্যবহার করতে পারেন। সেটা রানীক্ষেতের- হচ্ছে যে আমরা বলি যে আপনি অন্তত 2 মাস পর পর রানীক্ষেতের লাসোটা ভ্যাকসিন, লাসোটা অথবা ভ্যাকসিন। কখনো কখনো একটু হয়তো স্ট্রেন চেঞ্জ করা যেতে পারে, কিন্তু রানীক্ষেতের যে ভ্যাকসিনটা ওরালি আমরা যে ব্যবহার করি, হ্যাঁ, হ্যাঁ। এটা 2 মাস ব্যবধানে ব্যবহার করা উত্তম। তবে অঞ্চল ভেদে কখনো এই শিডিউলগুলো একটু রদবদল করা প্রয়োজন হয়। এটা সংশ্লিষ্ট এলাকার রোগের হ্যাঁ, প্রাদুর্ভাবের উপর ভিত্তি করে হ্যাঁ, এক এক এলাকায় এক এক রোগের প্রাদুর্ভাব হ্যাঁ, বেশি যারা থাকে। পোল্ট্রি কৃষকরা আছেন এ বিষয়ে অভিজ্ঞ আছেন তাদের সাথে পরামর্শক্রমে শিডিউলটা মূলত, জি, কারণ স্যার। কোনো ভ্যাকসিনের শিডিউলই একেবারে ফিক্সড না, কখনোই ফিক্সড হ্যাঁ, এটা সংশ্লিষ্ট এলাকার রোগের প্রাদুর্ভাবের উপরে এটা নির্ভর করবে যে সেখানে কোন কোন ভ্যাকসিন দিতে হবে এবং সেটা কোন সময়ে, সেটাও কিছুটা সংশ্লিষ্ট এলাকার যারা পোল্ট্রি প্র্যাকটিশনার আছে, রেজিস্টার্ড ডক্টর আছে, তাদের সাথে আলোচনা ক্রমেই এটা ফিক্সড করাটাই জি, স্যার। উত্তম হবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি মনে করি এই আলোচনা থেকে আমাদের যারা খামারি বৃন্দ আছেন তারা এখান থেকে উপকৃত হবে। হ্যাঁ, ধন্যবাদ স্যার আমাকেও, যা হোক এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি আমার এই কথা যারা শুনছেন এবং যারা মানার চিন্তা করবেন সে সকল খামারিদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।